নলেজ একাডেমিতে আজকে আমরা ভারতের সংবিধানের যে এমার্জেন্সি প্রভিশন সে বিষয়ে আলোচনা করব। আলোচনাটি এমসিকিউ কোশ্চেনের উপর হলেও এখানে তোমরা এমার্জেন্সি প্রভিশনের বেশ কিছু জটিল বিষয় খুব সহজে বুঝতে পারবে। তো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট রিগার্ডিং রিভোকেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। অর্থাৎ বলছে যে জাতীয় জরুরি অবস্থার যে রিভোকেশন বা তুলে নেওয়া, সেক্ষেত্রে এই নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক। এখানে মনে রাখতে হবে যে এখানে দুটো গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, একটা হচ্ছে রিভোকেশন, একটা প্রোক্লেমেশন। রিভোকেশন মানে তুলে নেওয়া, আর প্রোক্লেমেশন মানে চালু করা। অর্থাৎ যখন বলবে প্রোক্লেমেশন তখন মানে বুঝতে হবে যে জাতীয় জরুরি অবস্থা বা যে কোনো জরুরি অবস্থা সেটা বলবৎ করা হচ্ছে। প্রোক্লেমেশনে বলবৎ বলতে পারি খুব ভালোভাবে। আর রিভোকেশন মানে তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া, বাতিল করা বলতে পারি। তো এখানে যে অপশনগুলো দিচ্ছে, প্রেসিডেন্ট রিকোয়ার রিটেন অফ ইউনিয়ন ক্যাবিনেট টু রিভোক ন্যাশনাল এমার্জেন্সি। অর্থাৎ প্রথম অপশনে বলছে যে জাতীয় জরুরি অবস্থা তুলে নিতে গেলে, ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা তুলে নিতে গেলে প্রেসিডেন্টের প্রয়োজন হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট রয়েছে, ইউনিয়ন ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের লিখিত অনুমতি বা পারমিশন। মানে যদি সেন্ট্রাল ক্যাবিনেট বা ইউনিয়ন ক্যাবিনেট যদি লিখিত অনুমতি দেয়, তাহলেই প্রেসিডেন্ট এই ন্যাশনাল এমার্জেন্সিটাকে তুলে নিতে পারে বা ক্যান্সেল করতে পারে। সেকেন্ড অপশন বলছে, প্রেসিডেন্ট হ্যাজ টু রিভোক দ্য প্রোক্লেমেশন হোয়েন এ রিসলিউশন ইজ অ্যাডপ্টেড বাই আইদার হাউস অফ পার্লামেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট তখনই এই ন্যাশনাল এমার্জেন্সিটাকে তুলে নিতে পারে যখন যে কোনো হাউসে, যে পার্লামেন্টের যে কোনো হাউসে একটা রিসলিউশন পাস হয়। থার্ড অপশন বলছে, রিসলিউশন ফর রিভোকেশন মাস্ট বি পাস বাই স্পেশাল মেজরিটি। মানে জাতীয় জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য যে রিসলিউশন, সেটা স্পেশাল মেজরিটির সঙ্গে পাস করতে হবে। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে, এটা রিভোকেশনের বিষয় বলা হচ্ছে, তুলে নেওয়া। তো এখানে বলছে রিটেন ডিসিশন। এখানে এই প্রোক্লেমেশনের জন্য বা জাতীয় জরুরি অবস্থা জারি করার জন্য প্রেসিডেন্টের লিখিত পারমিশনের প্রয়োজন হয়। মানে প্রেসিডেন্টকে যদি ইউনিয়ন ক্যাবিনেট লিখিত পারমিশন দেয়, তাহলে সেটা প্রেসিডেন্ট জারি করতে পারে। মানে এটা ঠিক উল্টো, এটা হচ্ছে তুলে নেওয়ার কথা বলছে, কিন্তু এখানে জারি করার অপশন দিয়ে দিচ্ছে। তাহলে এটা ভুল, এটা সঠিক হবে না। তো সেক্ষেত্রে অপশন অনুযায়ী অ্যান্সার হবে নান অফ দিস, নান অফ দ্য অ্যাবাভ। কারণ কি, বাকি দেখো, বাকি অপশনগুলো বলছে প্রেসিডেন্ট হ্যাজ টু রিভোক প্রোক্লেমেশন হোয়েন এ রিসলিউশন ইজ অ্যাডপ্টেড বাই আইদার হাউস অফ পার্লামেন্ট। এখানে আইদার হাউস হবে না, যদি বলতো যে লোকসভাতে তাহলে হতো, কিন্তু এখানে বলছে আইদার হাউস, সুতরাং এই অপশনটা হবে না। থার্ড পয়েন্টে বলছে রিসলিউশন ফর রিভোকেশন মাস্ট বি পাস বাই এ স্পেশাল মেজরিটি। একটা কথা মনে রাখতে হবে, প্রোক্লেমেশনের জন্য স্পেশাল মেজরিটি প্রয়োজন হয়, কিন্তু রিভোকেশনের জন্য রিভোকেশনের জন্য স্পেশাল মেজরিটির প্রয়োজন হয় না। পার্লামেন্টে সিম্পল মেজরিটি হলেই হয়। এবং এই যে অপশনটা রয়েছে যে আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, এখানে জানতে হবে যে এই রিভোকেশনের সময় তিনভাবে রিভোকেশন হয়। একটা হচ্ছে প্রেসিডেন্ট নিজের ইচ্ছা অনুযায়ী সেটাকে তুলে নিতে পারে, যখন সে মনে করে যে এটা এখন এই যে জাতীয় জরুরি অবস্থা এটা তুলে নেওয়া সম্ভব, তখন সেটা তুলে নিতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে কখন না, যখন লোকসভা একটা রিসলিউশন পাস করে, বা বলতে পারি যে ক্যাবিনেট একটা রিসলিউশন পাস হয়, তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট তার সম্মতিতে তুলে নেয়। থার্ড যেটা, সেটা হচ্ছে যে যদি এমন সিচুয়েশন হয় যে 1/10 মেম্বার, লোকসভার 1/10 মেম্বার স্পিকার কাছে গিয়ে এই যে জাতীয় জরুরি অবস্থা এটা তুলে নেওয়ার জন্য বা রিভোকেশনের জন্য একটা রিসলিউশনের বিষয়ে বলবে, সেক্ষেত্রে এটা রিভোকেশন সম্ভব। তো এখানে অপশন অনুযায়ী কোনোটাই সঠিক হবে না। এই যে লিখিত অনুমতির যে বিষয়টা, এই বিষয়ে আরো ডিটেলসে পরের কোশ্চেনগুলোতে আলোচনা করা হবে। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি, নন অফ দ্য অ্যাবাভ। Which of the following provision regarding national emergency was not enacted by the 44th Constitutional Amendment Act? বলতে যে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত কোন বিষয়টা, এই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনটা
44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দ্বারা গৃহীত হয়নি। ঠিক আছে, তো তোমরা জেনে রাখবে যে 44th এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44তম সংবিধান সংশোধন, এটি 1978 সালে হয়েছিল। সব মনে রাখার সবচেয়ে সহজ উপায় 4 আর 4 যোগ করলে 8, তো শেষে 8 থাকবে, 1978 সালে ছিল। তো এটা অ্যাকচুয়ালি 1975 সালে ইন্দিরা গান্ধী যে জাতীয় জরুরি অবস্থা তখন জারি করেছিল তার পরিপ্রেক্ষিতে এটা নেওয়া হয়েছিল। তো এখানে অপশানগুলো বলছে, এখানে বলছে যে কোনটা এই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে যুক্ত নয়। এবং মনে রাখবে এই ন্যাশনাল এমার্জেন্সি বললে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বা 44তম সংবিধান সংশোধনের অনেক বিষয় আসে, মানে এই জাতীয় জরুরি অবস্থার সঙ্গে এই 44তম সংবিধান সংশোধন জড়িত ব্যাপকভাবে, অনেক কিছুই চেঞ্জ হয়েছিল এই 44তম সংবিধান সংশোধনে। প্রথম পয়েন্ট বলছে substituted the word armed rebellion for internal disturbance. সেকেন্ড পয়েন্ট বলছে enable the president to limit the operation of the emergency to a specified part of India. Proclamation, third point বলছে proclamation by the president can be made only on the written recommendation from the cabinet. তারপর বলছে fourth point periodic approval for further continuation by either house of the parliament by special majority. তো এখানে প্রথম অপশন দেখো বলছে সাবস্টিটিউটেড দ্য ওয়ার্ড আর্মড রিবেলিয়ন ফর ইন্টারনাল ডিস্টারবেন্স। মনে রাখবে যে ভারতের সংবিধানে যে জাতীয় জরুরি অবস্থা এটা 3টে ক্ষেত্রে জারি করা যায়। প্রথম ক্ষেত্র কি ওয়ার, সেকেন্ড ক্ষেত্র এক্সটার্নাল অ্যাগ্রেশন, থার্ড ক্ষেত্র হচ্ছে আর্মড রিবেলিয়ন। কিন্তু মনে রাখতে হবে যখন সংবিধান চালু হয়েছিল তখন কিন্তু এই আর্মড রিবেলিয়ন শব্দটা ছিল না, সংবিধানে ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটা ছিল। পরবর্তীকালে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই ইন্টারনাল ডিস্টারবেন্স এটার বদলে আর্মড রিবেলিয়ন শব্দটা ব্যবহার করা হয়েছে। এর কারণ ছিল যে ইন্টারনাল ডিস্টারবেন্স এই শব্দটা ক্লিয়ার শব্দ নয়। এখানে ইন্টারনাল ডিস্টারবেন্স বলতে কি বোঝাচ্ছে, কোন কারণ ইন্টারনাল ডিস্টারবেন্স। তো ঠিক এই একই কারণে বা এই ইন্টারনাল ডিস্টারবেন্স এই কারণ দেখিয়ে 1975 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি জরুরি অবস্থা জারি করেছিল। পরবর্তীকালে যখন উনি ভোটে ইলেকশন হেরে যায় এবং নতুন সরকার আসে তখন এই চেঞ্জটা করা হয়েছিল। এটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কিন্তু এখানে বলছে কোনটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নয়, তাহলে এটা ঠিক হবে না, কারণ এটা 44th অ্যামেন্ডমেন্টে হয়েছিল। দ্বিতীয় অপশন বলছে আনেবল দ্য প্রেসিডেন্ট টু লিমিট দ্য অপারেশন অফ দ্য এমার্জেন্সি টু এ স্পেসিফাইড পার্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ বলতে চাইছে যে এখানে বলছে জাতীয় জরুরি অবস্থা, তো অনেকের মনে হতে পারে যে এই জরুরি অবস্থাটা পুরো দেশে চলবে, কিন্তু বিষয় হচ্ছে যে এই জরুরি অবস্থা পুরো দেশেও চলতে পারে, আবার দেশের কোনো একটা অঞ্চলে চলতে পারে বা দেশের কোনো রাজ্যে চলতে পারে জাতীয় জরুরি অবস্থা। ঠিক আছে, তো এই প্রভিশনটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নেওয়া হয়েছিল, মানে 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন সেখানে এই প্রভিশনটা নেওয়া হয়েছিল। দেখো এখানে বলছে 44th কনস্টিটিউশন নেওয়া হয়নি, 44তম সংবিধান সংশোধন নেওয়া হয়নি, তার মানে বুঝতে হবে যে এই বিটা ঠিক হবে, কারণ কিনা এটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নেওয়া হয়েছিল, এটা সঠিক। তারপরে যে আরো নিচে দেখো এগুলো যে রাখতে হবে যে 44তে কোনগুলো নেওয়া হয়েছিল, কোন চেঞ্জগুলো হয়েছিল, এগুলো থেকে বহু কোশ্চেন পরীক্ষাতে আসে। তারপরে বলছে প্রোক্লেমেশন বাই দ্য প্রেসিডেন্ট ক্যান বি মেড অনলি অন রিটেন রেকমেন্ডেশন ফ্রম দ্য ক্যাবিনেট। ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনের পরেই প্রেসিডেন্ট প্রোক্লেমেশন করতে পারে, মানে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। তো এটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে নেওয়া হয়েছিল। দ্বিতীয় বলছে পিরিয়ডিক অ্যাপ্রুভাল ফর ফার্দার কন্টিনিউশন বাই আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট বাই স্পেশাল মেজরিটি। মানে এখানে বিষয় হচ্ছে যে এই যে জাতীয় জরুরি অবস্থা, এই জাতীয় জরুরি অবস্থা যতদিন খুশি চালানো যায়, মানে এখানে কোনো টাইম ফিক্স নেই যে 2 বছরের জন্য জাতীয় জরুরি অবস্থা করা যায় বা 5 বছরের জন্য করা যায়, এরকম কোনো ফিক্স নেই। যতদিন মনে করা হবে যে জাতীয় জরুরি অবস্থা জারি করার মতো সিচুয়েশন রয়েছে ততদিন জারি করা যায়। কিন্তু বিষয় হচ্ছে যে প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া পার্লামেন্টের থেকে অ্যাপ্রুভাল প্রয়োজন হয়, প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া। তো সেই অ্যাপ্রুভালটা নিতে হয়, এটাও 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গ্রহণ করা হয়েছিল। তো তোমরা এখান থেকে 3টে বিষয় জানতে পারলে যে এই 3টে বিষয় এগুলো হচ্ছে 44তম সংবিধান সংশোধন নেওয়া হয়েছে। একটা হচ্ছে আর্মড রিবিলিয়নের পরিবর্তে ইন্টারনাল ডিস্টারবেন্সের পরিবর্তে আর্মড রিবিলিয়ন শব্দটা আছে। দ্বিতীয় বিষয় জানতে পারলে যে
ক্যাবিনেটের লিখিত পারমিশন ছাড়া প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা জারি করে না, জারি করতে পারে না। তৃতীয় বিষয় জানলে কি না, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি দ্বারা পাস করা কোনো রিসলিউশন ছাড়া ন্যাশনাল এমার্জেন্সি কন্টিনিউ হয় না। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট অনলি, মানে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা প্রেসিডেন্ট কখন জারি করতে পারে? তোমাকে বেস্ট পসিবল অ্যান্সার খুঁজতে হবে। এখানে বলছে অন গ্রাউন্ডস অফ ওয়ার, অন গ্রাউন্ডস অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন, অন গ্রাউন্ডস অফ ইন্টারনাল ডিস্টারবেন্স, অন দ্য রিটেন রেকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। তো একটু আগে বলেছি যে প্রেসিডেন্ট তিনটি কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করে। প্রথমটা হচ্ছে যুদ্ধ ওয়ার, সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, থার্ড হচ্ছে আর্মড রিবিলিয়ন। তুমি এই আগের যে কোশ্চেন যদি দেখো, আগের কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে যে আর্মড রিবিলিয়নের মাধ্যমে, আর্মড রিবিলিয়ন যে শব্দটা সেটা 44তম সংবিধান সংশোধনে এই ইন্টারনাল ডিস্টারবেন্সের পরিবর্তে অ্যাড করা হয়েছিল, মানে দেওয়া হয়েছিল। চতুর্থ পয়েন্ট বলছে অন দ্য রিটেন রেকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। একটু আগে এটা বলেছি যে ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশন ছাড়া প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা জারি করে না। তো এখানে অপশন অনুযায়ী দেখো সব কটাই ঠিক, কিন্তু বর্তমানে এই থার্ড অপশনটা ভুল। কারণ কি না, এটা তো পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত হয়েছে। এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের জায়গায় আর্মড রিবিলিয়ন হবে। কারণ কি না, আমি যদি বলি যে এটা তো ঠিক, যদি কেউ তর্ক করতে থাকে, তখন বুঝতে হবে যে প্রেসিডেন্ট কিন্তু বর্তমানে এই ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে না। সুতরাং এইটা বর্তমান পরিস্থিতিতে ভুল। এটা 1978 সালের আগে এটা ঠিক ছিল, কিন্তু বর্তমানে এটা ভুল। সুতরাং এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হবে 1, 2 এবং 4। 1 ওয়ার, সেকেন্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং রিটেন রেকমেন্ডেশনের যে বিষয়টা। সুতরাং অপশন সি অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন, দ্য প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট উইথিন। বলছে জাতীয় জরুরি অবস্থা জারি করলে কতদিনের মধ্যে সেটা পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করতে হয়। ঠিক আছে, তো 6 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 বছরের মধ্যে, 2 মাসের মধ্যে, না 6 মাসের মধ্যে। তো জেনে রাখবে যে প্রেসিডেন্ট ও ক্যাবিনেটের পারমিশনে প্রোক্লেমেশন ন্যাশনাল এমার্জেন্সি করবে, মানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করবে। কিন্তু বিষয় হচ্ছে ক্যাবিনেট মানে কি শুধুমাত্র পুরো পার্লামেন্ট, ক্যাবিনেট মানে পুরো পার্লামেন্টকে বোঝায় না। ক্যাবিনেট মানে প্রধানমন্ত্রী এবং তার যে পরিষদ, তারা লিখিত পারমিশন দিলে তাহলে প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা জারি করে। কিন্তু বিষয় হচ্ছে পুরো পার্লামেন্টের তো অনুমতির প্রয়োজন হয়, পার্লামেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন হয় এই জরুরি অবস্থা কন্টিনিউ করার জন্য। তো সেক্ষেত্রে কতদিনের মধ্যে এই পারমিশনটা নিতে হয়? তো মনে রাখবে যখন সংবিধান তৈরি হয়েছিল এটা ছিল 2 মাস, 2 মাসের মধ্যে নিতে হয়। এবার তুমি অন্য যে জরুরি অবস্থাগুলো রয়েছে, জাতীয় জরুরি অবস্থা বাদে যে প্রেসিডেন্ট রুল রয়েছে এবং যে ফিনান্সিয়াল এমার্জেন্সি রয়েছে, আমাদের তো 3টে জরুরি অবস্থা। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি। আরেকটা কথা জানতে হবে যে এই যে ন্যাশনাল এমার্জেন্সি বলছি, সংবিধানের কোথাও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি শব্দটা ব্যবহার হয়নি। সংবিধানে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি এই শব্দটা ব্যবহার হয়েছে। তো বাকি ক্ষেত্রে কিন্তু 2 মাসের মধ্যে পারমিশন নিতে হয়, কিন্তু এক্ষেত্রে একবার এমার্জেন্সি জারি করলে তার 1 মাসের মধ্যে পারমিশন নিতে হয়। তো এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি। A resolution ratifying the proclamation of national emergency required to be passed। বলছে একটা রিসলিউশন রাটিফাইং প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি রিকোয়ার্ড টু বি পাস, কোথায় পাস করতে হবে? বাই পার্লামেন্ট, বাই ইচ হাউস অফ পার্লামেন্ট। দেখো এই দুটো অপশন ঠিক আছে, ঠিক পার্লামেন্টে তো পাস করতে হবে, কিন্তু এখানে কোনো হাউসের কথা বলা হয়নি। আর এখানে বলছে ইচ হাউস অফ পার্লামেন্ট, কিন্তু এখানে কোনো মেজরিটির বিষয়টা কিছু বলা হয়নি। এই দুটো ঠিক আবার পুরোপুরি ঠিক নয়, এখানে দেখতে হবে যে কোনটা বেস্ট পসিবল অ্যান্সার হয়। ঠিক আছে, তারপর বলছে বাই বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট ইন জয়েন্ট সিটিং। না, এখানে জয়েন্ট সিটিং এর বিষয়টা এই ন্যাশনাল এমার্জেন্সির কোথাও আসে না। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি বা যে কোনো এমার্জেন্সি কোথাও এই জয়েন্ট সিটিং এর বিষয়টা আসবে না। তো এটা তো পুরোপুরি ভুল, এই দুটো কিছুটা ঠিক। ঠিক আছে, তো এখানে বেস্ট পসিবল অপশন হবে অপশন ডি, এটাই অ্যান্সার হবে। কারণ কি এখানে দেখো বলে দিচ্ছে বাই ইচ হাউস অফ পার্লামেন্ট, দেখো শুধু এখানে এইটাই বলছিল বাই ইচ হাউস অফ পার্লামেন্ট। তারপরে দেখো এখানে বলছে
by a majority of not less than 2/3 of the member present and voting। মানে যে মেম্বাররা প্রেজেন্ট থাকবে তার 2/3 মেম্বারের ভোট দিতে হবে, ঠিক আছে। সহজ কথায় স্পেশাল মেজরিটি দিয়ে পাস করতে হবে, এখানে মেজরিটি বিষয়টা বলে দিচ্ছি। সুতরাং এই অপশন ঠিক, এই অপশনও ঠিক, কিন্তু বেস্ট পসিবল অ্যান্সার এটা অপশন অনুযায়ী। সুতরাং তোমাকে এইটাকে উত্তর দিতে হবে। অনেকে এইটা ঠিক করে দেবে বা এটা দিয়ে দেবে রাইট বা এটা দিয়ে দেবে, কিন্তু দেখতে হবে যে নিচে অপশন দেওয়া রয়েছে যেখানে একদম পারফেক্ট অ্যান্সারটাই দেওয়া রয়েছে, যেখানে পুরো বিষয়টাই বর্ণনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, while proclamation of emergency is in operation, the duration of the Lok Sabha can be extended for a period। এই কোশ্চেনটা একটু জটিল, এই কোশ্চেনটা আগে বুঝতে হবে। ধরো আমাদের দেশে একটা সরকার চলছে, এবারে সরকার ধরো 5 বছর হতে আর কি কয়েক মাস বাকি আছে, এরকম সময়ে জরুরি অবস্থা জারি হয়েছে। এবার বিষয় হচ্ছে ওই সময় সরকার চাইলেই এই লোকসভাটাকে এক্সটেন্ড করতে পারে। লোকসভা মানে কি না, নতুন সরকার গঠন না করতে পারে, নতুন ইলেকশন না করতে পারে, ঠিক আছে। তো পুরনো যে ইলেকশন, আমাদের নিয়ম কি যে 5 বছরের জন্য সরকার থাকে, ঠিক আছে, তারপর আবার নতুন ইলেকশন হয়। তো ধরো 5 বছর শেষ হতে চললো, কিন্তু তখন ইলেকশন করা সম্ভব নয়, কারণ তখন ন্যাশনাল এমার্জেন্সি চলছে। এবার ন্যাশনাল এমার্জেন্সি চলছে মানে বুঝতে হবে যে কোনো মানে পরিস্থিতি একটু খারাপই আছে, তাই ভোট করা সম্ভব নয়, ইলেকশন সম্ভব নয়। তো সেক্ষেত্রে 5 বছর থেকে কতদিন বাড়ানো যায়, একটা সরকারের সময় 5 বছর, তো সেই 5 বছর থেকে কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম বাড়ানো যেতে পারে। তো মনে রাখবে যে জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে লোকসভাকে একবারে 1 বছরের জন্য বাড়ানো যায়, অফ 1 ইয়ার অ্যাট এ টাইম, একবার 1 বছরের জন্য পাওয়া যায়। ধরো 1975 সালে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে, এবার 1975 সালের ধরো 1975 সালে জানুয়ারি মাসে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এবার 1975 সালে জুলাই মাসে ইলেকশন হওয়ার কথা ছিল। তো এবারে এটা কন্টিনিউ হবে, ধরো বেশ কিছুদিন কন্টিনিউ হবে ন্যাশনাল এমার্জেন্সি। তো তখন 1975 সালে জুলাই মাসে ভোট করানো সম্ভব হচ্ছে না, তখন সরকার, যে সরকার রয়েছে সেই সরকারই কন্টিনিউ করবে তার 5 বছর হয়ে যাওয়ার পরেও আরো 1 বছর, মানে 1976 সালের জুন মাস বা জুলাই মাস পর্যন্ত কন্টিনিউ করবে 1 বছর, ঠিক আছে। তো এইটা, এই কোশ্চেনটা এখানেই এইটাই বলা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে আহ, সরকার 5 বছরের জন্য থাকে, বা প্রধানমন্ত্রী যেই বা মুখ্যমন্ত্রী যাই হোক 5 বছরের জন্য থাকে, কিন্তু যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় তখন লোকসভার কথা বলা হচ্ছে এখানে, প্রধানমন্ত্রী ক্ষেত্রে এখানে, সেক্ষেত্রে এখানে আরো 1 বছর এক্সটেন্ড করা হয় একবারে। নেক্সট কোশ্চেন, ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি সময় কি ঘটে, এখানে দুটো অপশন বলছে, তার মধ্যে কোনটা সঠিক হবে। বলছে স্টেট গভর্নমেন্ট আর সাসপেন্ডেড অ্যান্ড সেন্টার টেক দ্য কন্ট্রোল অফ দ্য স্টেট। বলছে স্টেট গভর্নমেন্ট সাসপেন্ড করে দেওয়া হয় এবং সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের কন্ট্রোল করে নেয়। দ্বিতীয় অপশন বলছে পার্লামেন্ট বিকেম এম্পাওয়ার্ড টু মেক ল অন অ্যানি সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট। বলছে পার্লামেন্ট স্টেট লিস্টে মেনশন করা কোনো সাবজেক্টের উপর ল বানাতে পারে। নর্মালি স্টেট লিস্টে মেনশন করা সাবজেক্টের বিষয়ে, সাবজেক্টের উপরে একমাত্র রাজ্য সরকারই পারে বা স্টেট গভর্নমেন্ট পারে, কিন্তু বা স্টেট লেজিসলেচার পারে অ্যাকচুয়ালি। তো এখানে বলছে যে পার্লামেন্ট পারে, পার্লামেন্ট অ্যাকচুয়ালি যে ইউনিয়ন লিস্ট যেটা রয়েছে সেখানে সাবজেক্টে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কনকার লিস্টেরও কিছু বিষয় পারে, ল তৈরি করতে পারে। তো এখানে স্টেট লিস্টের কথা বলছে, যেখানে স্টেট লেজিসলেচারের আইন পাস করার অধিকার রয়েছে। তো বিষয় হচ্ছে দেখো, প্রথম বলছে স্টেট গভর্নমেন্ট আর সাসপেন্ডেড, এটা পুরোটাই ভুল, এটা ভুল। ন্যাশনাল এমার্জেন্সিতে স্টেট গভর্নমেন্ট সাসপেন্ড হয় না, হ্যাঁ তার ক্ষমতা কন্ট্রোল করে, সেন্টার টেক দ্য কন্ট্রোল অফ স্টেট, এটা ঠিক আছে, কিন্তু এই প্রথম অংশটুকু স্টেট গভর্নমেন্ট আর সাসপেন্ডেড, এটা ভুল। কারণ কিনা স্টেট গভর্নমেন্ট থাকে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্টার, তাহলে এটা ভুল হচ্ছে প্রথম অপশনটা। দ্বিতীয় অপশন বলছে পার্লামেন্ট বিকাম এম্পাওয়ার্ড, হ্যাঁ পার্লামেন্ট সেই ক্ষমতা পায় যখন ন্যাশনাল এমার্জেন্সি থাকে, তখন পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল বানাতে পারে। অর্থাৎ এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি, 2 অনলি। A resolution for the revocation of proclamation of national emergency may be moved by। বলছে একটু আগেই প্রথমের দিকেই কোশ্চেন এটা বলেছি যে যখন ন্যাশনাল ন্যাশনাল এমার্জেন্সিটাকে তুলে নেওয়া হয় বা তুলে নেওয়ার প্রয়োজন হয়, তখন যে রিসলিউশন পাস করতে হয় সেটা কারা পরিচালনা করে। বলছে 10 মেম্বার অফ রাজ্যসভা। মনে রাখবে যে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে রাজ্যসভার অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এক্ষেত্রে,
রিভোকেশনের ক্ষেত্রে, এই রিভোকেশনের কথা বলছে, এখানে রাজ্যসভা অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, এখানে লোকসভার ভূমিকা আছে। এখানে বলছে 10 মেম্বার অফ লোকসভা, না, লোকসভার অত মেম্বারের মধ্যে শুধুমাত্র 10 জন বললে রিভোকেশন হবে তা নয়, 10 জন রিসলিউশন পাস করলে। তাহলে তো যে কোনো বিরোধী পার্টির লোক মিলে রিসলিউশন পাস করে নেবে, এটা ভুল। তা বলছে 10 মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের 10 জন মেম্বার। পার্লামেন্ট কি নিয়ে গঠিত হয়? পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে গঠিত হয়। তো এতজন মেম্বারের মধ্যে টোটাল 10 জন মেম্বারের দ্বারা ন্যাশনাল এমার্জেন্সি উচ্ছেদ করা সম্ভব নয়, তুলে দেওয়া সম্ভব নয়, বা রিভোকেশন করা সম্ভব নয়। সুতরাং বুঝতে পারছো যে এখানে যদি এলিমিনেশন মেথডে যায়, এই 3টে অপশন ভুল হয়ে যাবে, তারপরে অপশনটা স্বাভাবিকভাবে ঠিক হবে। অপশন ডি অ্যান্সার হবে। এখানে কি বলছে? 1/10 অফ টোটাল মেম্বারশিপ অফ লোকসভা, মানে লোকসভার যতজন মেম্বার আছে তার 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1 ভাগ গেলে হবে 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ লোকসভা। এরা গিয়ে যদি নর্মালি স্পিকারকে জানায়, স্পিকারের কাছে একটা রিসলিউশন পাসের বিষয়ে বলে, তারপরে সেই রেকমেন্ডেশন অনুযায়ী রাষ্ট্রপতি এটাকে রিভোকেশন করে। একটু আগে বলছি যে রিভোকেশন 3 ভাবেই সম্ভব হয়। একটা হচ্ছে প্রেসিডেন্ট নিজে চাইলেই রিভোকেশন করতে পারে, রিভোক করতে পারে, যে ন্যাশনাল এমার্জেন্সি। দ্বিতীয়ত হচ্ছে প্রেসিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে যে লোকসভা রয়েছে, বিশেষ করে ক্যাবিনেট বললে একটু ভুল হয়ে যাবে, লোকসভার অনুমতি নিয়ে লোকসভা যদি বলে, আর লোকসভা যদি কোনো রিসলিউশন পাস করে, তাহলেও এই ন্যাশনাল এমার্জেন্সিটাকে রিভোক করা যায়। আর থার্ড যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এই 1/10 মেম্বার যদি গিয়ে লোকসভার স্পিকারের কাছে যায় এবং এই কোনো রিসলিউশন পাসের বিষয়ে বলে এবং সেটা যদি পাস হয়ে যায়, তাহলে স্পিকারের রেকমেন্ডেশন অনুযায়ী অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট এই রিভোকেশনটা করে থাকে। রিভোকেশন তো প্রেসিডেন্টই করবে, কিন্তু পারমিশনের বিষয়টা থাকে। While a proclamation of emergency is in operation in the country, the state government বলছে যখন জাতীয় জরুরি অবস্থা জারি থাকে তখন স্টেট গভর্নমেন্টে কি হয়, এখানে 3টে বলছে। ক্যান নট লেজিসলেট, এটা একটু আগে বলেছি, সে অনুযায়ী এটা ভুল হবে, ক্যান নট লেজিসলেট হবে না। দ্বিতীয় অপশন বলছে ক্যান লেজিসলেট অনলি অন সাবজেক্ট ইন কনকারেন্ট লিস্ট। এখানে দেখো বলছে যে কনকারেন্ট লিস্টের যে সাবজেক্ট রয়েছে সেগুলোর বিষয়ে আইন পাস করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে। অনলি, এখানে এই অনলি শব্দটা গুরুত্বপূর্ণ। থার্ড অপশন বলছে ক্যান লেজিসলেট অনলি দ্য সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট, শুধু স্টেট লিস্টে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের উপর আইন পাস করতে পারে। এবার বিষয় হচ্ছে যে অনলি দুটো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এখানে তো লেজিসলেট, ক্যান নট লেজিসলেট, এটা তো পুরোটাই ভুল হবে, কিন্তু এই দুটো অপশন দেখে অনলি রয়েছে এমনটা নয়। স্টেট গভর্নমেন্ট থাকে, স্টেট গভর্নমেন্ট স্টেট লিস্টের উপর আইনও পাস করতে পারে এবং কনকারেন্ট লিস্টের উপরেও আইন পাস করতে পারে। তাহলে এখানে এই অপশন দুটো ভুল হবে, কারণ দুটো অপশন ঠিক কিন্তু একে অপরের সঙ্গে কোইন্সাইড করেছে, এখানে হবে না, অনলি দিয়ে দিচ্ছে, অনলি হবে না। যদি এমন হতো যে স্টেট গভর্নমেন্ট ক্যান লেজিসলেট অন সাবজেক্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট অ্যান্ড স্টেট লিস্ট, তাহলে ঠিক হতো, কিন্তু এখানে দুটো আলাদা করে দিচ্ছে এবং অনলি বলে দিচ্ছে, তাই এই দুটো অপশনে ভুল হবে, অর্থাৎ এই 3টে অপশনই ভুল হবে। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট কনকারেন্ট লিস্টের উপর ও আইন পাস করতে পারে, স্টেট লিস্টের উপর আইন পাস করতে পারে, এবং একটা স্পেশাল ক্ষমতা রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের, যে তারাও স্টেট লিস্টের উপরে আইন পাস করতে পারে। সুতরাং এখানে কোশ্চেন এবং অপশন অনুযায়ী উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়, ঠিক আছে, কারণ এখানে দুটো একসঙ্গে থাকতো, তো কনকারেন্ট আর স্টেট লিস্ট। বলতে আর্টিকেল 355 of the Constitution of India is an important instrument that enable the center to exercise control over central administration। বলছে যে আর্টিকেল 355, সংবিধান 355 নম্বর ধারা সেন্ট্রাল গভর্নমেন্টকে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলের সুযোগ করে দেয়। সহজ কথায়, ইট ইম্পোজ হুইচ অফ দ্য ফলোয়িং ডিউটিস অন দ্য সেন্টার। এই যে আর্টিকেলটা, এটা তো সুযোগ করে দিচ্ছে যে স্টেট গভর্নমেন্টের উপর কন্ট্রোল করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু বিষয় হচ্ছে যে এই আর্টিকেলটা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর কি দায়িত্ব দেয়, কি দায়িত্ব দিয়ে থাকে। তো মনে রাখবে যে 355 নম্বর আর্টিকেল, এই আর্টিকেলটা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর মেনলি 3টে দায়িত্ব দিয়ে থাকে। প্রথম, স্টেট গভর্নমেন্টকে বা স্টেটকে এই এক্সটার্নাল অ্যাগ্রেশন এর হাত থেকে বাঁচাতে হবে, রক্ষা করা, প্রোটেক্ট করা। দ্বিতীয়, ইন্টারনাল ডিস্টারবেন্স থেকে প্রোটেক্ট করা। থার্ড কি না, প্রত্যেকটা স্টেট যে গভর্নমেন্ট রয়েছে, প্রত্যেকটা যে স্টেটের যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী চলছে কিনা সেটা সুনিশ্চিত করা, ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশন বলছে টু প্রোটেক্ট এভরি স্টেট এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স। তো মনে রাখবে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে
এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং ইন্টারনাল ডিস্টারবেন্স থেকে প্রোটেক্ট করা, এটা 355 নম্বর ধারায় বলা হয়েছে, তো এটা সঠিক। দ্বিতীয় বলছে টু প্রোটেক্ট দ্য ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অফ দ্য স্টেট, এখানে তো ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বিষয়টাই আসে না, ন্যাশনাল এমার্জেন্সিতে এই ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এই কথাটাই আসে, এই বিষয়টাই আসে না, সুতরাং এটা ভুল। দ্বিতীয় বলছে টু এনশিওর দ্যাট দ্য গভর্নমেন্ট অফ এভরি স্টেট ইজ ক্যারিড অন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন, বলতে এটা এনশিওর করতে হবে যে রাজ্য সরকার সংবিধানের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বা সংবিধানের যে ধারাগুলো রয়েছে বা সংবিধানের যে আরো যে নিয়ম কানুন রয়েছে সেগুলো অনুযায়ী চলছে। হ্যাঁ, এটা ঠিক, এটা সঠিক। এবং ফোর্থ পয়েন্ট বলছে টু রিসলভ কনফ্লিক্ট বিটুইন স্টেট থ্রু নেগোসিয়েশন, এই স্টেটের মধ্যে যে কনফ্লিক্ট সেটা নেগোসিয়েশনের বিষয় এখানে আর্টিকেল 350-তে বলা হয় না, সুতরাং এই অপশন 1 এবং অপশন 3 এটা ঠিক হবে। এখানে অপশন অনুযায়ী অপশন এ অ্যান্সার হবে, অপশন এ 1 আর 3 এখানে সঠিক। কি হবে না, আর্টিকেল 355 বলে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিউটি হচ্ছে স্টেটকে এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং ইন্টারনাল ডিস্টারবেন্স থেকে প্রোটেক্ট করা এবং স্টেট যে সংবিধানের নিয়ম অনুযায়ী চলছে সেটা সুনিশ্চিত করা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার যদি এই আর্টিকেলটা এইটার বিষয় মানে স্টেট গভর্নমেন্ট যদি কনস্টিটিউশনের আর্টিকেল অনুযায়ী না চলে তখনই আসে 356, যেখানে প্রেসিডেন্ট রুলের কথা বলা হয়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সঠিকভাবে কাজ করছে না, এই 355 যদি ব্রেক করে তবেই 356 ধারা আসে নর্মালি। বলছে উইথ রিগার্ড টু দ্য প্রেসিডেন্ট রুল, এখানে রাষ্ট্রপতি শাসনের কথা বলছে, এখানে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির কথা বলছে না। উইথ রিগার্ড টু দ্য প্রেসিডেন্ট রুল, এটা আর্টিকেল 356-এ বলা হয়েছে, একটু আগে বললাম। হুইচ অফ দ্য ফলোইং অ্যামাউন্ট টু ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেকানিজম, মানে প্রেসিডেন্ট রুলে কোনটাকে বলা হয় যে কনস্টিটিউশনাল মেকানিজম ফেল করেছে, এই যে অপশনগুলো তার মধ্যে কোনটাকে বলা হয় যে প্রেসিডেন্ট, সহজ কথায় এর মধ্যে কোন কারণ হলে তখনই গভর্নর প্রেসিডেন্ট রুলের রেকমেন্ডেশন করে। প্রথম দেখো বলছে হোয়ার এ মিনিস্ট্রি রিজাইন অর ইজ ডিসমিসড অন লুজিং মেজরিটি সাপোর্ট, বলতে যখন একটা মন্ত্রক, যখন একটা সরকার বলতে পারি পদত্যাগ করে অথবা তাদেরকে ডিসমিস করা হয় যদি তারা মেজরিটি সাপোর্ট না পায়, অর্থাৎ বিধানসভায় যদি তারা মেজরিটি সাপোর্ট না রাখতে পারে, অর্থাৎ যে কটা আসন প্রয়োজন হয় সে কটা আসন যদি না পায়, তারা যদি ফ্লোর টেস্টে যদি তারা ফেল করে তাহলে এই প্রেসিডেন্ট রুল রেকমেন্ডেশনের কথা বলে। দ্বিতীয় অপশন বলছে হোয়ার আফটার জেনারেল ইলেকশন টু দ্য অ্যাসেম্বলি নো পার্টি সিকিউর এ মেজরিটি, মানে একটা জেনারেল ইলেকশনের পরে, অ্যাসেম্বলি ইলেকশনের পরে, বিধানসভা ভোটের পরে যদি কোনো পার্টি যেটা মেজরিটি আসন প্রয়োজন হয় সরকার গঠনের জন্য সেটা যদি না পেয়ে থাকে তখন প্রেসিডেন্টের রুলের রেকমেন্ডেশন গভর্নর করতে পারে। থার্ড অপশন বলছে হোয়ার এ ডালি কনস্টিটিউটেড মিনিস্ট্রি ইনডলভ ইন ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা দুটো এক, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন হবে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে যখন একটা মন্ত্রণালয় বা একটা মন্ত্রক যে সঠিকভাবে মানে পরিচালনা করছে না, সরকার পরিচালনা করছে না, এরকম একটা বিষয় যখন আসে। ফোর্থ বলছে হোয়ার অ্যালিগেশন অফ করাপশন এগেন দ্য মিনিস্টার আর অ্যারাইজ, যখন মিনিস্ট্রিদের প্রতি মানে যে তারা করাপশন যে বিষয়টা যদি আসে, আর সহজ কথা এখানে বলছে যে তারা যদি করাপ্ট হয়, তারা যদি আর কি ঘুষ নিয়ে থাকে, তার প্রতি যদি এই ঘুষের যে বিষয়টা যদি চলে আসে তখনই হয়। মনে রাখতে হবে যে এই প্রেসিডেন্ট রুল প্রয়োগের ক্ষেত্রে না গভর্নরের দু রকমের বিষয় থাকে, একটা হচ্ছে যে ইমপ্রপার ইউজ আর একটা হচ্ছে প্রপার ইউজ। এখানে যতদূর সম্ভব এস বোমানি বলে একটা কেস হয়েছিল, সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট এই কোনটা প্রপার ইউজ আর কোনটা ইমপ্রপার ইউজ সেটা বলেছিল। বিষয় হচ্ছে যে এই কারণগুলো কিছু কয়েকটা কারণ আছে যেগুলো থাকলে, যেগুলো হচ্ছে প্রপার কারণ, সেগুলো থাকলে গভর্নর প্রেসিডেন্ট রুল জারি করার কথা বলতে পারে, কিন্তু বিষয় হচ্ছে বলবে কি বলবে না সেটা গভর্নরের বিষয়। এমন হতে পারে যে প্রেসিডেন্ট রুল জারি করার ক্রাইটেরিয়া রয়েছে রাজ্যে, কোনো একটা রাজ্যে, কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপাল কি করলো না, নিজে থেকে মেজর নিয়ে সেই যে বিষয় যে কারণগুলো রয়েছে সেগুলোকে দূর করে দিল, বা ধরো কোনো অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর হয়েছিল বা কোনো কিছু, সেগুলো রাজ্যপাল নিজে থেকে ব্যবস্থা নিল, সেক্ষেত্রে কিন্তু সে না চাইলেও, রাজ্যপাল না চাইলে প্রেসিডেন্ট রুলের রেকমেন্ডেশন না করতে পারে। তো এখানে পয়েন্ট অনুযায়ী দেখো বলছে মিনিস্ট্রি রিজাইন অর ডিসমিস অর লুজিং মেজরিটি সাপোর্ট, এটা সঠিক,
কারণ কি না, যদি কোনো মিনিস্টার যদি রিজাইন করে এবং তাদের যে মেজরিটি রয়েছে বিধানসভাতে, সেটা যদি তারা না প্রমাণ করতে পারে তাহলে তাদেরকে ডিসমিস করা হয়, এটা সঠিক। এক্ষেত্রে কিন্তু রাজ্যপাল চাইলে প্রেসিডেন্ট রুল জারি করতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে হোয়ার আফটার জেনারেল ইলেকশন টু দ্য অ্যাসেম্বলি নো পার্টি সিকিউর মেজরিটি, যদি কোনো ইলেকশনের পরে কোনো পার্টি যে মেজরিটি আসন না আসে, অর্থাৎ যেটাকে আমরা হ্যাং অ্যাসেম্বলি বলি, অর্থাৎ অ্যাসেম্বলি ঝুলে রয়েছে, অনেক সময় যেটাকে আমরা বাংলাতে বলি ত্রিশঙ্কু, এরকম কন্ডিশন যদি তৈরি হয়, মানে ত্রিশঙ্কুর কন্ডিশন, তাহলেও কিন্তু রাজ্যপাল চাইলে প্রেসিডেন্ট রুল জারি করতে পারে। এই যে কিছুদিন আগে মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনার মধ্যে যে বিষয়টা রয়েছে, বিজেপি শিবসেনা এবং এনসিপি শরদ পাওয়ার যে দল, সেখানে যে কোনো পার্টি মেজরিটি পায়নি, তো সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট রুলের বিষয়টা উঠে আসছিল। এবং এই প্রেসিডেন্ট রুল কিন্তু ভারতে যতগুলো এমার্জেন্সি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশিবার জারি হয়েছে। ধরতে গেলে প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া প্রেসিডেন্ট রুল জারি হয়েছে, এরকম একটা বিষয় এসে যায়। প্রেসিডেন্ট রুলের এই শব্দটা চলে আসে তখন, প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া চলে আসে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট রুলের বিষয়টা চলে আসছে। এই দুটো যে কারণ যদি করা হয়, সেটা হচ্ছে ইমপ্রপার ইউজ হয়ে যাবে। ওই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং করাপশনের কারণে নর্মালি এই প্রেসিডেন্ট রুল জারি করা যায় না। যদি এটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মসের জন্য কি কি করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হয়। আর যদি করাপশন হয়, যে মন্ত্রক বা যে মন্ত্রী করাপ্ট, তার বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হয়, কিন্তু সেক্ষেত্রে প্রেসিডেন্ট রুলের কথা বলা হয় না। তো এই দুটো ক্ষেত্রে যদি গভর্নর ইউজ করে, সেটা কিন্তু ইমপ্রপার রিজন হয়ে যাবে এবং সেটা ক্যান্সেল হতে পারে। তো এখানে অপশন অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন, what can a president do if the state fail to comply with the directives of the central government? বলছে প্রেসিডেন্ট কি করবে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিরেকশন রয়েছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী স্টেট চলতে ব্যর্থ হয়। স্টেট ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের পরামর্শ অনুযায়ী চলছে না, সেক্ষেত্রে কি হতে পারে? বলছে হি ক্যান ডিসলভ দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড অর্ডার ফ্রেশ ইলেকশন। এটা কখনোই হতে পারে না যে রাষ্ট্রপতি স্টেট লেজিসলেচারকে বাতিল করে দিচ্ছে, হ্যাঁ, বা বন্ধ করে, এবং নতুন ইলেকশনের কথা বলছে, অর্ডার ফ্রেশ ইলেকশন, নতুন করে ইলেকশনের কথা বলছে। এটা কখনোই হতে পারে না, রাষ্ট্রপতি কখনোই কোনো ক্ষেত্রেই এরকম রেকমেন্ডেশন করে না। দ্বিতীয় পয়েন্ট বলছে হি ক্যান সেন্ড রিজার্ভ পুলিশ টু দ্য স্টেট টু সিকিউর কমপ্লায়েন্স। না, রিজার্ভ পুলিশ পাঠানোর বিষয়টাও কখনোই আসে না, যে রাষ্ট্রপতি রিজার্ভ পুলিশ পাঠাচ্ছে, ঠিক আছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরামর্শ না। থার্ড পয়েন্ট বলছে হি ক্যান ডিক্লার দ্য ব্রেকডাউন অফ the constitutional machinery in the state and assume responsibility। এবং এইটাই হলো যে 356 এর যে বিষয়টা, যে প্রেসিডেন্ট রুলের বিষয়টা, যে অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে, স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। অর্থাৎ এইটার উত্তর হবে যে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরামর্শ অনুযায়ী চলতে রাজ্য ব্যর্থ হয়, তাহলে প্রেসিডেন্ট কি করবে? তাহলে সে ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেকানিজম এটা ঘোষণা করবে, এবং যে স্টেট গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেবে, অর্থাৎ এমার্জেন্সি জারি করবে, প্রেসিডেন্সি রুল জারি করবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কেস হ্যাভ গন ইনটু দ্য কোশ্চেন অফ ইনভোকিং আর্টিকেল 356, মানে কোন কেসটা টু ইম্পোজ প্রেসিডেন্ট রুল, এর মধ্যে কোন কেসটা তো এই আর্টিকেল 356 এর সঙ্গে যুক্ত? তো মনে রাখতে হবে যে এসআর বোমাই যে কেসটা, এই এসআর বোমাই কেসটা হচ্ছে আর্টিকেল 356 বা প্রেসিডেন্ট রুলের সঙ্গে যুক্ত। এই যে ইন্দিরা সাহানি কেস, এটা কিন্তু রিজার্ভেশনের সঙ্গে যুক্ত। ইন্দিরা সাহানি কেস রিজার্ভেশনের বিষয় নিয়ে যুক্ত। এবং মিনার্ভা মাইলস, নর্মালি এই যে মিনার্ভা মাইলস যে কেসটা, এটা বেসিক স্ট্রাকচার এর সঙ্গে যুক্ত। এবং এই যে কোয়েলো কেস, এই কোয়েলো কেসটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এবং 9 শিডিউল নিয়ে, বেসিক স্ট্রাকচার এবং 9 শিডিউলের যে বিষয়গুলো রয়েছে, সেখানে এই কোয়েলো কেসটা তার সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু এই প্রেসিডেন্ট রুলের সঙ্গে এই বোমাই কেস, এসআর বোমাই এই কেসটা যুক্ত। তোমরা পরীক্ষাতে ভালো অ্যান্সার করার জন্য এই যে বিভিন্ন কেস রয়েছে বা বিভিন্ন ইম্পর্টেন্ট যে জাজমেন্টগুলো রয়েছে, সেইগুলো দেখে রাখা ভালো। এবং এর উপর অনেক বইও রয়েছে, ইউটিউব ভিডিও তো প্রচুর রয়েছে। মনে রাখবে ইন্দিরা সাহানি কেস হচ্ছে রিজার্ভেশনের বিষয় নিয়ে। এই ইন্দিরা সাহানি কেসের বিষয়টা বহুবারই উঠে আসে, কদিন আগে ইন্দিরা সাহানি কেসের বিষয় উঠে এসেছিল যে মহারাষ্ট্র সরকার ওখানকার স্থানীয় লোকেদের 75% সংরক্ষণের যে বিষয়, সেক্ষেত্রে এই
রিজার্ভেশন বিষয়টা এসেছিল। এবং এটা লাস্ট কোশ্চেন, দ্য রিভোকেশন অফ প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট is bound to revoke the proclamation if Rajya Sabha pass a resolution in that regard. বলতে যে the revocation of proclamation of emergency by the president, প্রেসিডেন্ট কখন রিভোক করে, is bound to revoke the proclamation if রাজ্য সভা পাস রিসলিউশন, যদি রাজ্য সভা রিসলিউশন পাস করে তাহলে সে ওই যে জরুরি অবস্থা সেটা কি করে না বাতিল করতে বাধ্য হয়। ঠিক আছে, দ্বিতীয় বলছে is bound to revoke the proclamation if the Lok Sabha passes resolution in that regard, যদি লোকসভা রিসলিউশন পাস করে তাহলে সে যে ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি সেটা তুলে নিতে বা রিভোক করতে বাধ্য হয়। তো বলছে ইজ বাউন্ড টু রিভোক ইফ বোথ দ্য হাউস পাস রিসলিউশন ইন দ্যাট রিগার্ড, বলছে যে দুটো হাউসই যদি রিসলিউশন পাস করে তাহলে সে অর্থাৎ তিনি প্রেসিডেন্ট যে জাতীয় জরুরি অবস্থা এটা তুলে নিতে বাধ্য হয়। তো অপশন হবে অপশন বি, is bound to revoke the proclamation if the Lok Sabha pass a resolution in that regard, যদি লোকসভা কোনো রিসলিউশন পাস করে তাহলে রিভোকেশন করতে পারে প্রেসিডেন্ট। মনে রাখতে হবে যে এই যে রিভোকেশনের সঙ্গে কিন্তু রাজ্যসভার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, বা যদি বোথ হাউসও কোথাও বলে দেয় যে বোথ হাউস, এখানে লোকসভা না থেকে বোথ হাউস পাস, তাহলেও কিন্তু ভুল হবে। এখানে রাজ্যসভার কোনো ভূমিকা এই রিভোকেশনের ক্ষেত্রে নেই, প্রোক্লেমেশনের ক্ষেত্রে আছে কিন্তু রিভোকেশনের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা নেই। এখানে লোকসভাটাই ঠিক হবে। একটু আগে বলেছি যে তিনটে কি কি ক্ষেত্রে এই রিভোকেশনটা সম্ভব হয়, তিনটে কিভাবে হয়ে থাকে। এটা সত্য যে প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছাতেও রিভোক করতে পারে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। ভারতের সংবিধানে কিন্তু কোথাও ন্যাশনাল এমার্জেন্সি কথাটা বলা নেই, বলা আছে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। তো আজকে এই পর্যন্ত এই সিরিজে, এই ন্যাশনাল মানে এমার্জেন্সি সিরিজে আরও কিন্তু 2 থেকে 3টে ভিডিও দেবো, নইলে কিন্তু এমার্জেন্সি সিরিজ কমপ্লিট হবে না। এবং তোমরা যদি বই পড়ার পরে এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে থেকে দিতে পারো তাহলে কিন্তু তোমরা জানো যে তোমাদের প্রিপারেশন এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই ভালো হয়েছে। তো নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং আর অন্য কি টপিকের উপরে এরকম কোশ্চেন চাও আমাকে বলুন।